গুড মর্নিং সবাইকে। আজকে 25 ফেব্রুয়ারি 2024 আমরা আরেকটি নতুন রোড ট্রিপে বেরিয়ে পড়লাম। আমরা নিউ টাউন থেকে স্টার্ট করলাম। এখন টাইম সকাল 6টা। মেঘলা আকাশ, এখনও গরম পড়েনি, শীতটাও পুরোপুরি যায়নি, তো এটা এক্সপেক্টেড। সূর্য উঠেছে, অ্যাজ পার আমাদের মোবাইল সানরাইজ হয়ে গেছে, বাট সূর্যর দেখা নেই। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এই 8 দিনের লম্বা একটা সফরে। আজকের গন্তব্য আমাদের জন্য হচ্ছে বারাণসী। আমরা 8 দিনে অনেকগুলো জায়গা কভার করব, নেমলি আগ্রা, লখনউ, বারাণসী, আরও আনুষঙ্গিক জায়গা যেগুলো আমাদের রাস্তায় পড়বে সেগুলো আমরা কভার করতে করতে যাব। এখন গঙ্গা ক্রস করছি, টাইম হচ্ছে 6:30। এই গঙ্গার কাছেই আমরা যাচ্ছি, যেটা আমরা বারাণসীতে গিয়ে দেখব খুব ভালো করে, খুব কাছ থেকে। আজকে রোববার, তো রাস্তায় অফিস যাত্রী কিংবা স্কুল যাত্রীর ট্রাফিকটা হয়তো পাবো না, বাট কিছু জায়গায় আমার জানা যেখানে ট্রাফিক অবধারিত, এক হচ্ছে ডানকুনির মোড়, যেটা এখন আমরা আসছি, আর 2 নম্বর হচ্ছে বর্ধমান। ডানকুনি তো দেখে মনে হচ্ছে হয়তো ইজিলি বেরিয়ে যাব, বাট এই বর্ধমান একটু ডেডলি। বলতে বলতে আমরা শক্তিগড় ক্রস করে গেলাম। শক্তিগড় ক্রস করলাম আমরা সকাল 8টায়, যেটা ক্রস করতে আমাদের লাগলো পাক্কা 2 ঘন্টা। 103 কিলোমিটার আমরা কভার করতে পেরেছি। স্পিড মেনটেন করা যাচ্ছিল না এই হাইওয়েতে, অনেক কনজেশন ছিল। এবার দেখা যাক বর্ধমান অবধি কীরম হয়। বর্ধমানে স্ট্যান্ড স্টিল ট্রাফিক পেলাম। এরকমভাবে আমরা মিনিমাম 15 মিনিট দাঁড়িয়েছিলাম। ফ্লাইওভারের না নিয়েও, ফ্লাইওভারের নিচ দিয়ে এসেও, পরপর 2টো ফ্লাইওভার ঠিকঠাক ক্রস করার পরে 3 নম্বর ফ্লাইওভারে আমরা সবাই এরকম স্ট্যান্ড স্টিলই দাঁড়িয়েছিলাম, কোনো মুভমেন্ট নেই, খুব স্লো মুভমেন্ট। এই জায়গাটা ক্রস করতে আমাদের লাগলো প্রায় 15 থেকে 20 মিনিট। জায়গাটা ক্রস করার পরে বর্ধমান শহরটার এন্ট্রি আর এক্সিট পয়েন্ট যখন আমরা ছাড়িয়ে গেলাম, তারপরে রাস্তাটা আস্তে আস্তে পরিষ্কার হতে আরম্ভ করলো। বর্ধমানের মেন কারণ ট্রাফিক জ্যামের, সেটা হচ্ছে ন্যারো রাস্তা আর ডাইভারশন। আমাদের এই ন্যাশনাল হাইওয়েটা এই প্রান্ততে চওড়া বানানো হচ্ছে, যার ফলে প্রচুর ডাইভারশন আছে। বর্ধমানের পর দুর্গাপুর অনওয়ার্ডস রাস্তা ভালো, রাস্তার 6 লেন কনভার্সন হয়ে গেছে। যাই হোক, এখনও কিছুটা স্ট্রাগল কন্টিনিউ হবে আমাদের, বিকজ বর্ধমান পুরোপুরি যায়নি। তো এখন টাইম হলো 9:35। আমরা একটা 15-20 মিনিটের একটু বেশি ব্রেক নিলাম এই একটা ভারত পেট্রোলিয়ামের পাম্পে। পাম্পটা সুন্দর, পরিষ্কার, মাটির ফ্লোরিং, তো ওরা ফ্লোরটা পুরো ভিজিয়ে রেখেছে, ধুলো ওড়েনি, আদারওয়াইজ প্রচণ্ড ধুলো। আমরা এখনও অবধি এসছি 135 কিলোমিটার্স মতো। ব্রেকটা নিলাম বিকজ 3 ঘন্টা হয়ে গেছিলো গাড়ি চালিয়ে, একটু ব্রেক দরকার ছিল। প্লাস আমরা ব্রেকফাস্ট বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ব্রেকফাস্টটা খেলাম, ব্রেকও হয়ে গেল, ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেল। এবার আমরা আবার রওনা দিচ্ছি। কিছুটা আমি ট্রিপের ব্যাপারে বলে দিই। আমরা এই 8 দিনে যে জায়গাগুলো কভার করব তার সিকোয়েন্স হচ্ছে, প্রথমে আমরা বারাণসীতে উঠব, বারাণসী থাকবো 2 দিন, তারপরে ওখান থেকে চলে যাব আরও দূরে আগ্রা। আগ্রা হচ্ছে এক্সট্রিম এন্ড আমাদের ডেস্টিনেশনে। তারপরে আগ্রা থেকে আস্তে আস্তে ব্যাক করব, ফতেপুর সিক্রি হলো, লখনউ হলো, হয়ে আমরা বাড়ি ব্যাক করব। এটার কারণ হচ্ছে, আমরা ফার্দেস্ট ডিস্টেন্সটা আগে কভার করলে বাড়ি ফেরার সময় অর টুয়ার্ডস কলকাতা আমরা বাকি জিনিসগুলো কভার করতে করতে আসতে পারি। না হলে কি হচ্ছে, যদি আমরা স্টার্টিংয়েই আগের কাছের জায়গাগুলো কভার করতে করতে যাই, লাস্টে আমাদের অনেক বড় একটা ড্রাইভ করতে হবে, উইচ ইজ মোর দ্যান 2 ডেজ, যেখানে কিছু ঘোরার থাকবে না। সেজন্য আমরা এইভাবে প্ল্যানটা করেছি যে প্রথমে বারাণসী উঠবো, বারাণসী ঘুরবো, তারপর আগ্রা ঘুরবো, তারপর ফতেপুর সিক্রি, তারপর লখনউ, তারপর ব্যাক টু কলকাতা। এই ট্রিপটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি, অনেক দিন মানে বেশ কিছুদিন, অলমোস্ট 6 মাস। ইনিশিয়াল টার্গেট আমাদের ছিল মান্থ অফ ডিসেম্বর, যাতে ঠান্ডায় সুন্দর করে ঠান্ডা জায়গাগুলো ঘুরতে পারি। বাট কিছু পার্সোনাল প্ল্যানিং আর কিছু পার্সোনাল ট্রিপ ছিল যেটা ফ্যামিলির সাথে, যার জন্য আমরা জানুয়ারিতেও করতে পারলাম না, ডিসেম্বরেও করতে পারলাম না।
করতে করতে ফেব্রুয়ারিতে এসে আমরা সাডেনলি উইদিন 1 উইক এই প্ল্যানটাকে এক্সিকিউট করি। যে কোনো রকম করে ছুটি ম্যানেজ করে আমরা জিনিসটা এক্সিকিউট করলাম যে 1 সপ্তাহের মধ্যে আমাদের এটা র্যাপ করতেই হবে, বিকজ তারপরে গরম পড়ে যাচ্ছে। কলকাতাতেও যেরকম গরম, উত্তরপ্রদেশেও সেরকমই গরম পড়ে যায়, তো গরমে ঘোরা যায় না। এখনও হয়তো ওখানে গিয়ে দেখবো অনেক গরম পড়ে গেছে। যাই হোক, বলতে বলতে আমরা পানাগড়ে চলে এসেছি। পানাগড় বাইপাসের দিকে আমরা এগোচ্ছি। রাস্তা বর্ধমানের পর থেকে ভালোই পেয়েছি। অ্যাজ ইউজুয়াল স্পিড খুব একটা মেনটেন করা যাচ্ছে না, বিকজ প্রচুর ট্রাফিক আছে, প্রচুর ট্রাক ট্রাফিক আছে। তো যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাই, এইভাবেই যাব। আমরা লাস্ট মোমেন্ট প্ল্যানিংয়ের জন্যে বারাণসীতে কোনো ভালো হোটেল, ভালো ইন দ্য সেন্স যেটা ঘাটের পাশে হবে এরকম কোনো হোটেল পাইনি। সো আমরা এয়ারবিএনবি বুক করেছি, রিভিউ পড়ে দেখে নিয়ে এয়ারবিএনবি বুক করেছি। দেখা যাক কি হয়। ইন্ডিয়ার বাইরে এয়ারবিএনবি আমি ইউজ করেছি, অনেক ভালো, বাট ইন্ডিয়াতে আমি কোনোদিন ইউজ করিনি। এবার ফার্স্ট টাইম আমরা এয়ারবিএনবি ইউজ করব ইন বারাণসী। এই রাস্তাটার একটা স্পেশালিটি যেটা আমার বলতেই হয়, যতবার আমি কভার করেছি, পানাগড় বাইপাসটা এত সুন্দরভাবে বিল্ড করেছে, রাস্তাটা সুন্দরভাবে টার্ন নিচ্ছে, বাট এখানে খুব ভালো স্পিড মেনটেন করা যায়। রাস্তাটা একটা অ্যাঙ্গেলে বেঁকানো। যারা ড্রাইভ করতে খুব এনজয় করো, খুব ভালোবাসো, তারা এই রাস্তাটাকে ভ্যালু দিতে পারবে। যাই হোক, বলতে বলতে আমরা এগিয়ে যাচ্ছি। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর। এই ডান হাতে আমাদের দুর্গাপুরের জাংশন আইটি মল ক্রস করছি, ও জাংশন মল ক্রস করছি। যাই হোক, আজকে আমাদের টোটাল ডিস্টেন্স কভার করতে হবে ক্লোজ টু 650 কিলোমিটার। 650 কিলোমিটার পরেই আমরা বারাণসী পৌঁছাবো। লম্বা রাস্তা। দুর্গাপুরের পর চলে এলাম আসানসোল। আসানসোল ফ্লাইওভারের উপর দিয়ে প্রথমবার ক্রস করলাম। আমি কখনো এর পরের কন্টিনিউ করিনি রাস্তায়, এটা ফার্স্ট টাইম আমি আসানসোল ছাড়িয়ে আরও এগিয়ে যাচ্ছি। রাস্তা এখনও অবধি বর্ধমানের পর থেকেও চকচকে রাস্তা, অপারেশনাল 6 লেন রোড, ডাইভারশন পাইনি, পরিষ্কার ওয়েল মেনটেন রাস্তা, আর এখন সুন্দর স্পিড মেনটেন করা যাচ্ছে, এখন আর অত ট্রাফিক নেই। টাইম এখন 10:58। আমরা ঝাড়খণ্ড ঢুকছি জাস্ট। এই ব্রিজটা ক্রস করলেই ঝাড়খণ্ডে পা পড়ে যাবে আমাদের। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার আমরা ভাবতে পারি নদীটা ক্রস করলে। নদীটার নাম আমি জানি না, বাট ঝাড়খণ্ডে ঢোকার পরে আমার এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। আমি অনেক রাইডার্স দেখলাম যারা বিহারের নাম্বার প্লেট নিয়ে গাড়ি করছে, আমাদের সাথে গেল অনেকটা রাস্তা। আর রাস্তা দুর্দান্ত সুন্দর। অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল ক্রস করার পরে ঝাড়খণ্ডের সেকশন খুবই সুন্দর রাস্তা, ট্রিপল ডিজিট স্পিড আরামসে ক্রস করা যায়। এরপর এই রাস্তা দিয়ে চলতে চলতে আমরা গোবিন্দপুর বলে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, যেখান থেকে আমরা কিছু ফ্রুটস নিলাম, ডাব খেলাম। ওটা খুব জমজমাট একটা জায়গা, বাজারঘাট আছে। তারপরে যখন এগোলাম তখন হাইওয়েটা কিছুটা অংশ সিটির মধ্যে দিয়ে যাচ্ছে। যখন সিটির মধ্যে দিয়ে যাচ্ছে সবাইকে আমার রিকোয়েস্ট, কেয়ারফুলি চালাবে, কেন কি ওখানে লোকের সেন্স কম। দুমদাম করে এদিক ওদিক থেকে ডিভাইডারের উপর থেকে লাফিয়ে নেমে পড়ছে, বাইক নিয়ে চড়ে যাচ্ছে। তাছাড়া ওভারঅল যখন প্রপার হাইওয়েতে উঠছি সুন্দর। এখন টাইম হচ্ছে 1:18। আমরা মোটামুটি 50 মিনিটের একটা ব্রেক নিলাম, লাঞ্চটা সারলাম ঝাড়খণ্ডে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে। আমরা লাঞ্চ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, প্লাস আমি ফিউল আপা করলাম। আমি বাড়ি থেকে এইভাবেই ফিউল নিয়ে বেরিয়েছিলাম যাতে ঝাড়খণ্ডে ফিউল ভরতে পারি। আনফর্চুনেটলি আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা ঝাড়খণ্ডে ফিউল প্রাইস কম সেটা ভুল ছিল, সেটা পেট্রোলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। পেট্রোলে আমাদের কলকাতায় প্রাইস আজকের দিনে 106 পয়েন্ট সামথিং, প্লাস ঝাড়খণ্ডে সেটা 100 টাকা সামথিং। কিন্তু ডিজেলের ক্ষেত্রে কলকাতায় 92 পয়েন্ট সামথিং, এখানে 95 পয়েন্ট। তো এখানে আমাকে বেশি দাম দিয়ে তেল নিতে হতো। ঝাড়খণ্ডের হাইওয়েতে এইটা একটা স্পেশালিটি। হাইওয়ের ধার ধরে প্রচুর মোটর ভ্যানের মধ্যে মোটর লাগানো আখের রসের পাম্প। না খেলেই নয়, তাই আমরা লাঞ্চ করার পরেও এই এক্সপিরিয়েন্সটা নিলাম। এরকম প্রচুর আছে, প্রচুর। এই হাইওয়ে দিয়ে ইনিশিয়ালি যখন আমরা ক্রস করি এরকম বাদিকে ভর্তি ছাউনি দিয়ে এরা বসে আছে। দাম বেশি নিয়েছে, বাট ঠিক আছে, ইটস ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। আহামরি কিচ্ছু ছিল না, ছোট্ট ছোট্ট গ্লাসে 20 টাকা করে আখের রস বিক্রি করছে। বাট আই হোপ ওরা যেন জলটা ভালো ইউজ করে।
যত আমরা বিহারের দিকে এগোচ্ছি তত রাস্তাটার ডাইভারশন বেড়ে যাচ্ছে। মানে যা বুঝতে পারলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢোকার পরে রাস্তার নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, ভালো রাস্তা সব রেডি, বাট যত বিহারের দিকে এগোচ্ছি তত কনস্ট্রাকশন এখনো বাকি আছে। এইটা হচ্ছে ঝাড়খণ্ডের শেষের স্ট্রেচ টুয়ার্ডস বিহার। এইখানে ফেমাস ক্ষীরমোহন মিষ্টি পাওয়া যায়। এই জায়গাটা আমাদের বেঙ্গলের শক্তিগড়ের মতো, চারিদিকে মিষ্টির দোকান আর কচুরির দোকান, সব দোকানেই অ্যাড দেওয়া আছে ক্ষীরমোহনের। এই স্ট্রেচের আগে একটা জিনিস আমি জানিয়ে রাখি, রাস্তা সুন্দর, কিন্তু কয়েক জায়গায় যেখানে মনে হচ্ছে রাস্তাটা অনেকটা সময় অবধি সুন্দর চলবে, সেইখানেই 10-12টা করে বাম্পার দেওয়া আছে, প্লাস রাস্তাটা কিন্তু ভাঙাচড়া হয়ে যায় হঠাৎ হঠাৎ করে। মানে কংক্রিট রোডের মধ্যে বিটুমিনের সারফেস করে দিয়েছে, যে সারফেসগুলো ভেঙে গেছে। যারা রাত্রেবেলা এই জায়গাটা ক্রস করবে খুব কেয়ারফুলি ক্রস করবে। এই জায়গাটার নাম হচ্ছে চপারান। মোটামুটি 10 কিলোমিটার আগের থেকেই একটু কেয়ারফুলি চালাতে হবে। যখনই দেখবে ঝাড়খণ্ডের শেষের দিকে এগোচ্ছ ভাঙাচোরা রাস্তা, তখনই একটু কেয়ারফুলি চালাও। এখন টাইম হলো 3:08, অলমোস্ট 3:10। আমরা ঢুকে গেলাম বিহারে। টোটাল ডিস্টেন্স এখনও অবধি ট্রাভেল করেছি 335 কিলোমিটার বাড়ি থেকে। ঝাড়খণ্ডের শেষের দিকে বিহারে ঢোকার সময় রাস্তা ভালোই খারাপ, বাট বিহারে ঢোকার পরে এখনও অবধি তো রাস্তা ঠিকঠাকই পাচ্ছি। সন্ধে এগিয়ে আসছে, এই সময় সন্ধে তাড়াতাড়ি হয়, দেখি কত তাড়াতাড়ি বিহারটা আমরা শেষ করে ইউপিতে ঢুকতে পারি। ইউপিতে ঢুকে গেলেই বারাণসী খুব তাড়াতাড়ি রিচ করে যাব, বাট দেখি এখনও সামনে বিহারের রাস্তা কীরকম আছে, কীরকম থাকবে। এখনও অবধি তো সবই ঝাঁ চকচকে লাগছে। বিহারের ইনিশিয়ালি 30-35 কিলোমিটার ভালো থাকার পরে যা রাস্তা দেখছি সবই ভাঙাচোরা আর ডাইভারশন ভর্তি। এটা বোঝাচ্ছে বিহারে উন্নতি হচ্ছে, ফিউচারে বিহারের রাস্তাঘাট চকচকে হয়ে যাবে, বাট আমরা একটু সাফার করেছি। আমাদের গাড়ি যত এগিয়ে গেছে টুয়ার্ডস সাসারাম, ঔরঙ্গাবাদ, তত জ্যাম পেয়েছি। একটা জায়গা আছে মোরহর নদী বলে, নদীটা একটা গোল নদী যেটার উপর দিয়ে রাস্তাটা দুবার ওটাকে ক্রস করে। তার আগে ওই ব্রিজটা, মানে দুবার যে ক্রস করছে ব্রিজ, সেই ব্রিজে ওঠার বীভৎস জ্যাম ছিল। এই জ্যামটা আমরা অনেকটা চেষ্টা করেছি এরকম অফরোডিং করে রাস্তা থেকে নিচে নেমে গিয়ে বাইপাস করে যাওয়ার, তাতে আমাদের কিছুটা সময় বেঁচেছে, বাট স্টিল আমরা প্রায় 1.5 ঘন্টা ওয়েস্ট করেছি, আর 1.5 ঘন্টা আমাদের লেগে গেছে মোরহার নদীর দুটো ব্রিজ ক্রস করতে। এইরকম স্ট্যান্ড স্টিল ট্রাফিক, এটা আমাকে মনে করিয়ে দিয়েছে আমাদের ফারাক্কা ব্রিজের কনস্ট্রাকশন আর রিপেয়ারের সময়গুলো, মানে বীভৎস অবস্থা হতো। সেই মেমোরি নিয়ে আমি কিছুটা চেষ্টা করেছিলাম অপোজিট লেন দিয়ে যাবার, বাট সেটাও বিফল। মানে 700-800 মিটার যাওয়ার পরে আমাদের গাড়ি আবার ফেরত পাঠিয়ে দেয়, আমরা আবার পেছন দিকে এসে লাইন লাগিয়ে মোরহার নদীর দুটো ব্রিজ ক্রস করি। ডেঞ্জারাস অবস্থা, এর কোনো ডাইভার্টেড রোডও নেই। এই ডান হাতে যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে স্ট্যান্ড স্টিল, এই লেন্থটা অলমোস্ট 2 কিলোমিটারের লেন্থ, যেটা আমার ডান হাতে আছে, এরা সব ঝাড়খণ্ড যাচ্ছে, বাট মোরহার নদীর দুটো ব্রিজের ভাঙা অবস্থার জন্য এরকম ট্রাফিকের অবস্থা। এখানেই আমাদের প্রায় অলমোস্ট বিকাল হয়ে গেল, 4টে ক্রস করে গেল, আমরা ঔরঙ্গাবাদ এখনও পৌঁছাতে পারিনি। তো দেখি কিভাবে ট্রেনে এগিয়ে যাওয়া যায়। এই সময় এই জায়গাটা প্রচণ্ড গরম লাগছিল, ওই 2-2:30 থেকে আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম, মানে আমাদের চোখের সামনে পুরো রোদ পড়ছিল। যাই হোক, স্ট্রাগল করে এন্ড করে আমরা এগিয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটায় সময় হলো এখন অলমোস্ট 5টা, 4:57 বাজে। সূর্যাস্ত হচ্ছে আমাদের চোখের সামনে। বিহারের রোড এক্সপিরিয়েন্স এখন একটু বেটার হচ্ছে। মানে প্রথম দিকে ঝাড়খণ্ড থেকে যখন বিহারে উঠলাম তখন ভালো ছিল, এখন যখন বিহার থেকে ইউপির দিকে যাচ্ছি তখন একটু ভালো হচ্ছে। আস্তে আস্তে দেখা যাক কতটা ভালো হয়। এক্সপিরিয়েন্স ইজ নাইস। আমরা জাস্ট একটু আগে ঔরঙ্গাবাদ বাইপাস দিয়ে ক্রস করলাম, খুব সুন্দরভাবে ক্রস করে গেলাম পুরো সিটিটা। সামনে আসছে আমাদের সাসারাম বাইপাস, তার আগে একটা ব্রেক নেওয়ার চেষ্টা করব। ঔরঙ্গাবাদ খুব বড় শহর, প্রচুর হোটেলস, প্রচুর বড় বড় ফ্ল্যাটস আছে। ইন কেস যদি কেউ চাও বিহারে স্টে করতে, তাহলে আমার মনে হয় ঔরঙ্গাবাদ শুড বি ওয়ান অফ দি চয়েস। এখনও অবধি মানে ঔরঙ্গাবাদের আগে কলকাতা থেকে যখন আসছি তখন কোনো ভালো জায়গা আমরা পাইনি সেরকম, ঔরঙ্গাবাদ এসে কিন্তু সেটা মনে হলো। যাই হোক, ডিস্টেন্স এখনও অবধি আমরা 521 কিলোমিটার ড্রাইভ করেছি, বেশ মজা লাগছে আর সুন্দর কমফোর্টেবলি যেতে পারছি। ওই মোরহার নদীর এক্সপিরিয়েন্সটা বাদ দিলে বাকি নদীগুলো ভালোই ক্রস করছি। আমরা এখন সোন নদী ক্রস করছি, বিশাল লম্বা নদী, এটা বেশ অনেকটা যেতে হবে। নদীটা খুব সুন্দরভাবে ক্রস করছি, রাস্তাও পরিষ্কার, ট্রাফিকও ক্লিন।
বিকাল হয়ে গেছে, বেশ অনেকটাই বিকাল হয়েছে এই সময়টা, যদিও বা আজকে সানডে, বাট ট্রাফিক খুব একটা নেই। আর আমরা যতটা সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া যাচ্ছি তত বেশি সানসেটের সময় আরেকটু হয়তো বেশি পাবো আমরা। দেখা যাক কতটা কি আছে। আমরা এবার একটু ব্রেক নেব, ব্রেক নিয়ে হালকা ফুলকা স্ন্যাক্স খেয়ে গাড়িকে এত সুন্দর একটা সানসেটের পাশে রেখে রেস্ট নিয়ে নেচারকে অনুভূতি করে এনজয় করে আমরা এগিয়ে চললাম। এখানে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো। আমরা ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্পে ব্রেকটা নিয়েছিলাম। যখনই ওনারা দেখলো যে আমরা ফিউল আপ করবো না, আমরা রেস্ট নিতে দাঁড়িয়েছি, আমাদের জন্য স্পেশাল কেয়ার করলো। আমাদের জন্য রাস্তা দেখিয়ে দিল, ছায়াতে গিয়ে গাড়িটা রাখতে দিল, জলের ব্যবস্থা করিয়ে দিল, ওয়াশরুমের জায়গা দেখিয়ে দিল। খুব ভালো লাগলো আমার ব্যবহার। তো বেরোনোর সময় লাস্টে ওরা একটা খুব মূল্যবান আমাকে কথা বললো, সেটা হচ্ছে, স্যার আমরা হচ্ছি সরকারের সেবক, তাই জন্যে জনসাধারণকে সেবা করছি। কথাটা আমার খুব ভালো লেগেছে। মানে বিহার দেশটা আর জায়গাটা খুব মিনারেল রিচ জায়গা। আর বিহার আমরা হয়তো অনেকেই জানি না, বিহার হচ্ছে জন্মস্থান আমাদের ইন্ডিয়ার অনেকগুলো ভাষার। বিহার খুব ভালো কালচারালি আর মিনারেল ওয়াইজ রিচ জায়গা ছিল, যেটা ইংরেজরা আর মুঘলরা টু সাম এক্সটেন্ট নষ্ট করে দিয়েছে। যাই হোক, এগিয়ে যাই আমরা সানসেটের ভিউ এনজয় করতে করতে। ফিউলের প্রাইসের ব্যাপারে বলে রাখি, ডিজেলের প্রাইস কিন্তু বোথ বিহার অ্যান্ড ঝাড়খণ্ডে বেশি কম্পেয়ার টু ওয়েস্ট বেঙ্গল। পেট্রোলের প্রাইস আমি বলতে পারবো না, ঝাড়খণ্ডে কম ডেফিনেটলি, বাট বিহারে আমার খেয়াল নেই সেটা। যাই হোক, যারাই ডিজেল গাড়ি নিয়ে রোড ট্রিপ করবে তারা এটা কিন্তু প্লিজ অবশ্যই করে মাথায় রাখবে, কেন কি তার উপর বেস করে তাদের নিজস্ব ফিউল প্ল্যানিংটা তারা করে নিতে পারো। এখনও অনেকটা দূর বাকি আমাদের গন্তব্য, এগিয়ে যাই। অন্ধকার একটু দেরিতে হবে, কেন কি আমরা আরেকটু সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়ার দিকে এগিয়ে যাচ্ছি, তো আরেকটু বেশি সানলাইট পাবো। দেখি কতক্ষণ যাওয়া যায়, কত দূর যাওয়া যায়। এখন বাজে 7:33, মানে 7:30। আমরা ট্রাভেল করেছি এখন অবধি 645 কিলোমিটার। আরও 40 কিলোমিটারের একটু কম বাকি আমাদের। আমরা ইউপি ঢুকে গেছি। এই লাস্ট ব্রেকের পরে রাস্তাটাতে প্রচুর কনজেশন আর ডাইভারশন ছিল। বিহারের খুব ইম্পর্টেন্ট লাস্টের কিছু সিটি যেমন মোহানিয়া, ওগুলো আমরা ক্রস করছিলাম। তো ওখানে হাইওয়ে এখনও হচ্ছে। হাইওয়ে হওয়ার জন্য কি ডাইভারশনগুলো সিটির মধ্যে দিয়ে যায়, ভাঙাচোরা রাস্তা প্লাস বিকালবেলার ট্রাফিক ছিল। বাট তাছাড়া ওভারঅল যখনই আমরা ইউপিতে ঢুকলাম রাস্তা ভালো হওয়া শুরু হলো। এখন যেমন আমি প্রশংসা না করে পাচ্ছি না, সত্যি ইউপির রাস্তার কথা প্রচুর শুনেছি, সেটা বলার মতো রাস্তা। আরও কিছুটা সময় লাগবে, আরও মোটামুটি ঘন্টাখানেক লাগবে আমাদের পৌঁছাতে। আমরা এখন বেনারস শহরের খুবই কাছে। রামনগর ফোর্টের পাশ থেকে যে ব্রিজটা ঢুকেছে বেনারস শহরকে কানেক্ট করার জন্য, সেই ব্রিজের উপরে আমরা এখন। এই ব্রিজ দিয়ে গঙ্গাটা পার করলেই বেনারস। হ্যাঁ, কিছুটা কিলোমিটার বাকি, বাট ইউপিতে ঢোকার পরে আমি পলিউশনটা খুব সিগনিফিক্যান্টলি নোটিস করলাম। মানে এই ধরুন রাস্তা থেকে 20 ফুট উপরের হাইটে একটা মেঘের মতো পলিউশনের মোটা লেয়ার পড়ে আছে, সেটা দেখতে পেলাম। তো সেটা সিটির দিকে ঢুকছি, আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা রিকোয়েস্ট আর আমার এক্সপিরিয়েন্স সবাইকে, যারাই অনেক লম্বা হাইওয়ে ড্রাইভ করার পরে সিটিতে ঢুকবে তারা খুব কেয়ারফুলি, দরকার পড়লে একটু ব্রেক নিয়ে সিটিটা স্টার্ট করবে, কেন কি বেনারসের মতো সিটি খুব কনজাস্টেড, খুব সরু পুরানো সিটি, যেখানে অটো, টোটো আর বাইকের উৎপাতটা খুব বেশি। তো আমরা সবাই জানি এই তিনটের কম্বিনেশন একসাথে হলে কি কি হতে পারে। তো সেই সেম জিনিসটা বেনারসে আমি শুনে এসেছি, আমি এখন চোখে দেখতেও পাচ্ছি। সবাই হাই বিমে চালাচ্ছে সিটির মধ্যে, সবাই আগে যাওয়ার চেষ্টা করছে। তো একটু কেয়ারফুলি ড্রাইভ করতে হবে, আস্তে আস্তে পৌঁছে যাই আমাদের হোটেলের দিকে। তো হোটেলে পৌঁছে গেছি, আমার জন্য একদম রিজার্ভ শাটারওয়ালা পার্কিং দিচ্ছে। দেখি কি আছে ভেতরে। এটা হোটেল ঠিক না, এটা এয়ারবিএনবি, আর যে মালিক সেও এখানেই থাকে। ভালো কভার পার্কিং। খাবার খুব সুন্দর গুছিয়ে দিয়েছে। পনির অর্ধেক খাওয়া হয়ে গেছে, পনিরটা খুব টেস্টি, খুব জুসি। এটা হচ্ছে বাচ্চার জন্য ডাল, খুব সুন্দর ঘি ফোড়নের তরকা দিয়েছে। এটা হচ্ছে আমাদের ডাল, এখনও খাওয়া বাকি আছে, খেয়ে দেখবো। এখানে অলমোস্ট শেষ ভিন্ডি আলু ভাজা, ধনে মৌরি ফোড়নে, খুব ভালো। মিষ্টি দিয়েছে, রায়তা দিয়েছে, আর এর মধ্যে রুটি আর ভাত আছে। ওভারঅল খুব ভালো, পাঁপড়ও দিয়েছে অ্যাডিশনালি। পরের এপিসোডে আমরা দেখব
পুরো বারাণসী শহরটা ঘুরে।